আকাশে আরও এক গেম চেঞ্জার, নাম আরমান। ইরান দাবি করছে তাদের এই নতুন ইন্টারসেপ্টর সিস্টেম এমন এক ঢাল যা শত্রুর মিসাইল, ড্রোন, এমনকি যুদ্ধ বিমানকেও মুহূর্তে আকাশ থেকে মুছে দিতে পারে। শুনতে যেন সাইফাই সিনেমা, কিন্তু বাস্তব কি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে? যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি সতর্ক করছেন সামরিক পদক্ষেপ টেবিলে আছে, ঠিক তখনই পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, ফাইটার জেট। আর ঠিক সেই মুহূর্তেই ইরান সামনে আনছে তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। টাইমিংটা কি কাকতালীয়? ইরানের দাবি অনুযায়ী আরমান সিস্টেম একসাথে 24টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। শুধু তাই নয়, এটি প্রায় ম্যাক 5 গতিতে ছুটে আসা লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে। ভাবুন একবার, একসাথে আকাশে ছুটে আসছে ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, আর নিচ থেকে উঠছে একের পর এক প্রতিরোধী আগুন। এটা কি সত্যিই আকাশে আগুনের দেয়াল? ইরান বলছে হ্যাঁ। আরমানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর 360 ডিগ্রি কভারেজ, মানে কোনো নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে না। যেদিক থেকেই আক্রমণ আসুক, সরাসরি জবাব। এর রেঞ্জ প্রায় 120 কিলোমিটার আর উচ্চতা 27 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, টার্গেট শনাক্ত করার পর মাত্র 3 মিনিটের মধ্যে প্রতিরোধী মিসাইল ছুড়ে দিতে পারে। অর্থাৎ সময় নেই, ভুলের সুযোগ নেই। আরেকটা বড় পরিবর্তন হলো এই সিস্টেম সম্পূর্ণ মোবাইল। আগের বড় সিস্টেম যেমন বাভার 373 এর মতো নয়, আরমান একাই কাজ করতে পারে নিজস্ব রাডার, নিজস্ব লঞ্চার নিয়ে। মানে একে খুঁজে ধ্বংস করা আরও কঠিন। ইরান আরও দাবি করছে এই সিস্টেমে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলগুলো উন্নত ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে তৈরি, যা আকাশে বিস্ফোরিত হয়ে লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে দিতে পারে। শুধু কাগজে নয়, ইরান আগে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ড্রোন ভূপাতিত করার কথাও বলেছে। তাহলে কি সত্যিই মার্কিন যুদ্ধ বিমান, টমাহক মিসাইল, এমনকি স্টেলথ ড্রোন সবকিছু এখন ঝুঁকির মুখে? উত্তরটা এত সহজ নয়, কারণ বাস্তব যুদ্ধ আর প্রদর্শিত ক্ষমতার মধ্যে সবসময় একটা ফাঁক থাকে। একদিকে ইরান বলছে তাদের আকাশ এখন অভেদ্য, অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ করে নেই। মার্কিন বাহিনী ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি বাড়িয়েছে। বিমানবাহী রণতরী, বোমারু বিমান, ফাইটার জেট, রিফুয়েলিং এয়ারক্রাফট সব একসাথে মোতায়েন। একদিকে ইরানের প্রতিরক্ষা ঢাল, অন্যদিকে আমেরিকার আক্রমণাত্মক শক্তি। প্রশ্নটা তাই খুব সোজা, কিন্তু উত্তরটা জটিল। যদি সত্যিই সংঘর্ষ শুরু হয়, তাহলে কি ইরানের এই আরমান সিস্টেম আকাশকে রক্ষা করতে পারবে, নাকি আধুনিক যুদ্ধের বাস্তবতা সব দাবিকে ভেঙে দেবে? ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার, আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতারাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্র মানের নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটি এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি।
বিশেষ করে চীনে যে তেল যায় সেটিই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে। এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে তাদের উপর ২৫% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমে সীমা টানুন। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। ইসরায়েল ৬০ দিনের একটি আলটিমেটাম দিয়েছে। শর্ত একটাই, এই সময়ের মধ্যে হামাসকে নিরস্ত্র হতে হবে, না হলে গাজায় আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু হামাস স্পষ্ট ভাষায় সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। ঘটনার শুরু জেরুজালেমে এক সম্মেলনে। সেখানে ইসরায়েলি মন্ত্রী পরিষদের সচিব ইয়োসি ফুক্স বলেন, যদি ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র না ছাড়ে তাহলে ইসরায়েল আবার অভিযান শুরু করবে। তিনি আরও দাবি করেন, এই ২ মাস সময় দেওয়ার অনুরোধ নাকি যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেই এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফুক্স বলেন, আমরা সেই অনুরোধকে সম্মান করছি, কিন্তু এখানেই গল্পের মুখ। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। মারদাউই আরও বলেন, হামাসের কাছে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা সময়সীমা পৌঁছায়নি। তার ভাষায়, নেতানিয়াহু বা গণমাধ্যমে দেয়া এসব বক্তব্য নিছক হুমকি, চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ৬০ দিনের সময়সীমা ঠিক কবে থেকে শুরু হবে সেটাও স্পষ্ট নয়। ফুক্স ইঙ্গিত দিয়েছেন, এটি ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস বৈঠকের দিন থেকে শুরু হতে পারে, তবে এটাও নিশ্চিত করে বলা হয়নি। ফুক্স বলেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব, যদি কাজ করে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে অভিযান সম্পন্ন করতে হবে। এদিকে জানুয়ারির মাঝামাঝি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে। কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন ইসরায়েল গাজা দখল করে রাখবে ততদিন তারা অস্ত্র ছাড়বে না। এই অবস্থান নতুন নয়। এর আগে বিদেশে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল পরিষ্কার, দখলদার শক্তির অধীনে থাকা জনগণের কাছ থেকে অস্ত্র কিনে নেওয়া মানে তাদেরকে সহজ শিকার বানিয়ে দেয়া। এখন আসি মানবিক দিকটায়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে ৭২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১৫২০ বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, গাজায় খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয় উপকরণ প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। প্রায় ২০ লাখ মানুষের এই ভূখণ্ডে এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত। তারা তীব্র মানবিক সংকটের মধ্যে বেঁচে আছেন। এখন বড় প্রশ্ন, এই ৬০ দিনের আলটিমেটাম কি সত্যি নতুন কোনো সমাধানের পথ খুলবে, নাকি এটি আরেকটি চাপের কৌশল? হামাসের অবস্থান স্পষ্ট, অস্ত্র ত্যাগ না। ইসরায়েলের অবস্থানও কঠোর, নিরস্ত্রীকরণ না হলে অভিযান। ফলে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। সামনে হয়তো আলোচনা এগোবে, অথবা আবারও গাজার আকাশে ধোঁয়া উঠবে।
মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ধরনের অদৃশ্য চাপা শব্দ। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে উত্তাপ বাড়ছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র একাধিক বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওই অঞ্চলে। বিশাল দানবের মতো সমুদ্রে ভাসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। দূর থেকে দেখলে মনে হবে ভাসমান একটি শহর, 4টি ফুটবল মাঠের সমান লম্বা। উপর দিয়ে যুদ্ধ বিমান ওঠানামা করছে, নিচে হাজারো নাবিকের ব্যস্ততা। এই দৃশ্য অনেকের কাছে শক্তির প্রতীক, কিন্তু শক্তিরও ভয় আছে। বিশ্লেষকেরা বলছেন এই উত্তেজনার আড়ালে আরো বড় একটি সমীকরণ তৈরি হচ্ছে, সেটি চীনকে ঘিরে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনকে চীন একটি লাইভ ল্যাবরেটরি হিসেবে দেখছে। মানে নিজেরা সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্যের যুদ্ধের প্রস্তুতি দেখে শিখছে। চীনের হাতে আছে DF-26 ধরনের ক্ষেপণাস্ত্র, যাকে অনেকে ক্যারিয়ার কিলার বলে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে বলে দাবি করা হয়। আধুনিক মিসাইল প্রযুক্তির যুগে তাই বিমানবাহী রণতরী আর অজেয় নেই, এই কথাই এখন শোনা যাচ্ছে। পেন্টাগনের সাম্প্রতিক কিছু বক্তব্যে উদ্বেগের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে চীনের উপকূল ঘেঁষে যুদ্ধে জড়ালেই যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে এমন আশঙ্কা স্বীকার করা হয়েছে। প্রযুক্তি, মিসাইল নেটওয়ার্ক, নজরদারি সব মিলিয়ে চীন এখন ভিন্ন এক বাস্তবতা। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে চীন। অর্থাৎ সমুদ্রে ভাসমান মার্কিন রণতরীগুলোর অবস্থান নির্ভুলভাবে ধরতে সহায়তা দেওয়া হচ্ছে। যদি তা সত্যি হয়, তাহলে ব্যাপারটা শুধু ইরান যুক্তরাষ্ট্র বিরোধ নয়, এর ভেতরে আরো বড় খেলা আছে। চীন বহু বছর ধরে একটি কৌশল তৈরি করেছে, যাকে অনেকে A2 বা AD বা অ্যান্টি অ্যাক্সেস কৌশল বলে। এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো অঞ্চল, যেমন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর, সেখানে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান শক্তিকে ঢুকতে না দেয়া অথবা ঢুকলেও কার্যকর হতে না দেয়া। এই কৌশলের মধ্যে আছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করা, সরাসরি মিসাইল হামলা তো আছেই। অর্থাৎ শুধু আঘাত নয়, প্রতিপক্ষের চোখ কান বন্ধ করে দেয়া, এটাও পরিকল্পনার অংশ। ভাবুন, সমুদ্রে বিশাল এক রণতরী ভাসছে, কিন্তু হঠাৎ তার রাডার বিভ্রান্ত, যোগাযোগ লাইন দুর্বল, আকাশের শত্রু কোথায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শক্তিশালী জাহাজও অসহায় হয়ে পড়তে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনা চীনের জন্য এক ধরনের পরীক্ষাগার হয়ে উঠেছে। নিজেরা ঝুঁকি না নিয়েই তারা মার্কিন বাহিনীর চলাফেরা, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিক্রিয়ার ধরন সব পর্যবেক্ষণ করতে পারছে। ভবিষ্যতে যদি তাইওয়ানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়, তখন এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, চীন হয়তো এখন থেকেই হিসাব কষছে কিভাবে স্যাটেলাইট, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয়ে মার্কিন রণতরীর প্রতিরক্ষা দুর্বল করা যায়। একটা বড় ঝড় আসার আগে বাতাস থমথমে হয়ে থাকে, চারদিকে অদ্ভুত নীরবতা। মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সমুদ্রেও এখন তেমন নীরব উত্তেজনা। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে দূরে দাঁড়িয়ে চীন, নীরব হিসেবি পর্যবেক্ষক। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? নতুন স্যাটেলাইট ছবিগুলো সেই প্রশ্নকেই আবার সামনে এনেছে। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি দেখিয়েছে, কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর KC-135 আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি বেড়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওয়েবসাইট দাবি করেছে, 15 জুন থেকে যুক্তরাষ্ট্র আটলান্টিক পেরিয়ে ব্যাপক হারে KC-135 ও KC-46 ট্যাঙ্কার মোতায়েন করেছে। তাদের মতে, আল উদেদ ঘাঁটিতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়া আসলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহ সক্ষমতার বড় পুনর্বিন্যাসের অংশ। প্রতিবেদন বলছেন, নতুন KC-46 কর্মসূচিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখনও পুরনো KC-135 ট্যাঙ্কারের ওপরই বেশি নির্ভর করছে। KC-46-এ রিমোট ভিশন সিস্টেমের ত্রুটি, রিফুয়েলিং বুমের সমস্যা এবং জ্বালানি লিকের ইতিহাস রয়েছে। এসব কারণে অতীতে ক্রয় প্রক্রিয়া স্থগিত করতে হয়েছিল। এর মিশন সক্ষমতার হারও কম। ট্যাঙ্কার বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করেছে। কাতারের আল উদেদ এবং জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এই প্রস্তুতির দুটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কিছু মিডিয়া রিপোর্ট বলছে, চীনা স্যাটেলাইট ছবি প্রকাশের উদ্দেশ্য হতে পারে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় শক্তিশালী করা এবং পাল্টা আঘাতের প্রস্তুতিতে সহায়তা করা।
চীনা স্যাটেলাইট ছবি আরও দেখিয়েছে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মুওয়াফাক আল সালতি ঘাঁটিতে এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ওয়াশিংটন যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় তাহলে এই ঘাঁটি সামনের সারির প্রধান অপারেশন কেন্দ্র হতে পারে। একটি কৌশলগত বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে এই স্যাটেলাইট ছবি প্রকাশের সময়ে পারস্য উপসাগরের কাছে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের অপ্রমাণিত খবরও সামনে আসে। প্রশ্ন উঠছে, চীন কি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে দিতে প্রস্তুত? প্রতিবেদন বলছে জর্ডানে থার্ড মোতায়েনের তথ্য ইরান নিজের নজরদারি থেকে পেয়েছে, নাকি চীন জানিয়েছে, নাকি বাণিজ্যিক স্যাটেলাইট ছবি থেকেই জেনেছে তা পরিষ্কার নয়। তবে এই ছবি প্রকাশে ইঙ্গিত থাকতে পারে যে বেইজিং ওয়াশিংটন ও তার মিত্রদের বার্তা দিতে চাইছে তারা ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে পারে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে কক্ষপথ ভিত্তিক নজরদারির উন্নতির ফলে এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল স্থল মোতায়েনও অনেকাংশে প্রকাশ্য দৃশ্যমান। যদিও কখনো কখনো স্যাটেলাইট জ্যামিংয়ের মতো চরম পদক্ষেপ নেওয়া হয়, তবুও বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি এবং সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফলে জর্ডানে একটি ব্যাটারি পাঠানো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে খবর আছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে একটি টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে টাইপ 052D ডেস্ট্রয়ার এবং লিয়াওয়াং 1 নামের মহাকাশ ট্র্যাকিং ও নজরদারি জাহাজ। লিয়াওয়াং 1 সাধারণ জাহাজ নয়, এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, স্যাটেলাইট কার্যক্রম ও নৌ চলাচল দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে পারে। টাইপ 055কে বিশ্বের অন্যতম সক্ষম ডেস্ট্রয়ার ধরা হয়। এই সমন্বয় একটি শক্তিশালী গোয়েন্দা প্যাকেজ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন যদি চীনা জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ চলাচলের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে, সেই তথ্য ইরানের কাছে গেলে সম্ভাব্য হামলায় চমক কমে যাবে। ইরান আরও কার্যকর পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে পারবে। একটি যুদ্ধজাহাজ কি সত্যি সমুদ্রের রাজা, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু এখন পানির নিচে অপেক্ষা করছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে। তিনি বলেন, যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। প্রশ্ন হলো, এটা কি শুধু রাজনৈতিক ভাষণ, নাকি ইরান সত্যিই এমন কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছে যা মার্কিন নৌবাহিনীর ভারসাম্য নষ্ট করতে পারে? খামেনি তার ভাষণে আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে 47 বছরেও যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে সরাতে পারেনি। খামেনির দাবি এটি একটি ভালো স্বীকারোক্তি, ভবিষ্যতেও পারবেন না। এখানে বার্তাটি পরিষ্কার, ইরান নিজেদের টিকে থাকার ক্ষমতাকে শক্তির প্রমাণ হিসেবে দেখাচ্ছে। তাহলে সে ভয়ঙ্কর অস্ত্র কি? বিশ্লেষকদের মতে খামেনির বক্তব্য হয়তো ইঙ্গিত করছে তথাকথিত ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রের দিকে। ইরান সম্প্রতি যে নতুন ক্রুজ মিসাইল নিয়ে প্রচার করছে তার নাম আবু মাহদি। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসের নামে। ইরানি মিডিয়ার দাবি এটি দূরপাল্লার প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি এই মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানার ক্ষেত্রে এটি আগের চেয়ে অনেক বেশি নিখুঁত। প্রযুক্তিগত দিক, আবু মাহদি মিসাইলটি রাশিয়ার KH-55 ক্রুজ মিসাইল থেকে অনুপ্রাণিত বলে জানা যায়। এতে টার্বোজেট ইঞ্জিন রয়েছে যা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এটি নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে, যাকে বলে সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল। ডুয়াল মোড রাডার সিকার থাকার কারণে এটি চলমান জাহাজকেও ট্র্যাক করতে পারে। এটি এমনভাবে তৈরি যাতে মার্কিন বিমানবাহী রণতরী ও তার এসকর্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা যায়। ইরান বলছে এই মিসাইল এখন পূর্ণাঙ্গ মোতায়েনের জন্য প্রস্তুত। এছাড়া উপকূলীয় মোবাইল লঞ্চের ব্যবহার করে তারা আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে। এমনকি 2600 কিলোমিটার পাল্লার সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলও উন্নয়নের পথে রয়েছে বলে দাবি করা হয়েছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন, এই সামরিক বার্তা এসেছে এমন সময় যখন ইরান হরমুজ প্রণালীতে বড় ধরনের মহড়া চালিয়েছে। স্ট্রেইট অফ হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ। এখানে উত্তেজনা মানেই বিশ্ব জ্বালানি বাজারে ধাক্কা। ফেব্রুয়ারি 16 তারিখে ইরানের বিপ্লবী গার্ড সরাসরি লাইভ ফায়ার মহড়া চালায়। ভিডিওতে দেখা যায় সমুদ্রে একটি মক জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। এটি নিছক মহড়া নয়, এটি বার্তা, যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি।
ফেব্রুয়ারি 17 তারিখে খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন। তিনি বলেন, প্রতিরোধমূলক অস্ত্র থাকা জরুরি। যেসব দেশের কাছে প্রতিরোধ ক্ষমতা নেই তারা শত্রুর পায়ের নিচে পিষ্ট হয়। তিনি আরো বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন চর খেতে পারে যেখানে থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, এটি কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে আসছে সরাসরি যুদ্ধের হুমকি। অন্যদিকে ইরান আর রাশিয়া মিলে তৈরি করছে এক শক্তিশালী প্রতিরক্ষা দেওয়া। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আগুনের শিখা জ্বলে উঠতে পারে। কেন ট্রাম্প হঠাৎ এত আক্রমণাত্মক হয়ে উঠছিলেন এবং ইরান রাশিয়ার এই গোপন আঁতাত কেন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে? ট্রাম্পের আলটিমেটাম, হয় চুক্তি করো নয়তো ধ্বংস। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরানের নেতাদের সামনে এখন একটাই পথ, একটি ফেয়ার ডিল বা চুক্তিতে সই করা। ট্রাম্পের দাবি, গত কয়েক মাসে ইরানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং 837 জনকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। ট্রাম্পের ভাষায়, আমি বলে দিয়েছি, একজনকে ফাঁসি দিলেও আমি সাথে সাথে ইরানে বোমা মারব। ট্রাম্প এখানে লিমিটেড মিলিটারি স্ট্রাইক বা সীমিত সামরিক হামলার কথা ভাবছেন, অর্থাৎ পুরো যুদ্ধ নয়, বরং ইরানের নির্দিষ্ট কিছু সামরিক বা সরকারি স্থাপনায় নিখুঁত হামলা চালিয়ে তাদের আলোচনার টেবিলে বাধ্য করা। ইরান রাশিয়া টেলিফোনে যুদ্ধের ছক। ঠিক যখন ট্রাম্প হুমকি দিচ্ছেন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোন করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে। এটা কি কেবল সৌজন্যমূলক আলাপ? একদমই না। ইরানের দাবি, তারা একটি ন্যায়সঙ্গত চুক্তি চায় যা তাদের পারমাণবিক অধিকার রক্ষা করবে। রাশিয়ার সমর্থন। ল্যাভরভ সরাসরি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করা হবে একটি মারাত্মক অপরাধ। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, রাশিয়া আর ইরান এখন কেবল রাজনৈতিক বন্ধু নয়, তারা সামরিকভাবেও একজোট। একদিকে সমুদ্রে জয়েন্ট নেভাল ড্রিল বা নৌমহড়া চলছে, অন্যদিকে রাজনৈতিক টেবিলে তারা আমেরিকার বিরুদ্ধে এক কাট্টা। ঘনিয়ে আসছে কি যুদ্ধের মেঘ? আমেরিকার বিশাল রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ভূমধ্যসাগরে অবস্থান করছে। এটি আমেরিকার সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও এই অঞ্চলে পৌঁছেছে। অন্যদিকে ইরানও কিন্তু বসে নেই। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, গত বছর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ইমাম আলী মিসাইল বেস আবার মেরামত করা হচ্ছে। মাটির নিচে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার সাইলো বা সুড়ঙ্গগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে টেবিলে বসছে। একটা বড় পাওয়ার গেম চলছে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় আলোচনা চললেও দুই পক্ষই একে অপরকে বিশ্বাস করতে পারছে না। ট্রাম্প চাইছেন নিজের ইমেজে একটি বড় জয়, একটি নতুন পরমাণু চুক্তি। ইরান চাইছে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি, কিন্তু নিজের সামরিক শক্তি না কমিয়ে। রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প যদি সবুজ সংকেত দেন, তবে আগামী কয়েকদিনের মধ্যে ইরানের ওপর হামলা হতে পারে। তবে এই হামলা কি কেবল ইরানকে চুক্তিতে বাধ্য করবে, নাকি এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের জন্ম দিবে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আপনাকে 15 দিনের ডেডলাইন দিল, আর আপনার দরজায় বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ এসে হাজির হলো। আপনি কি করবেন? ভয় পাবেন, নাকি তলে তলে দাবার চাল চালবেন? কি ইরানের সেই মাস্টার প্ল্যান যা আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে? ট্রাম্পের ওয়ার ক্লক বা যুদ্ধের ঘড়ি যখন টিকটিক করছে, তখন ইরান কিভাবে রাশিয়া আর ভারতের মিলান 2026 ড্রিলকে ব্যবহার করে নিজের পাল্লা ভারী করছে, তা দেখলে আপনি অবাক হবেন। ট্রাম্পের 15 দিনের আলটিমেটাম। ঘটনাটা শুরু হয় 20 ফেব্রুয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক ঘোষণায় বলেন, ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য মাত্র 10 থেকে 15 দিন সময় দেওয়া হলো, না হলে পেন্টাগনের টেবিলে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার অপশন তৈরি আছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার্ড ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালী পার হয়ে ভূমধ্যসাগরে ঢুকে পড়েছে। অর্থাৎ ইরানের চারপাশে এখন আমেরিকার সবচেয়ে বড় এয়ার আর্মাডা বা বিমান বহর মোতায়েন। ইরান কি একলা? একদমই নয়। ঠিক যখন আমেরিকা চাপ বাড়াচ্ছে, তখন ইরানের নেভি চিফ রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানে পৌঁছে গেলেন ভারতের বিশাখাপত্তনমে।
যেখানে চলছে মিলান 2026 নেভাল ট্রেল। এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে 50টিরও বেশি দেশ অংশ নিয়েছে। ইরান এখানে কি করছে? রাশিয়ার সাথে হাত মেলানো। অ্যাডমিরাল ইরানি রাশিয়ার নেভি চিফ আলেকজান্ডার মোইসেয়েভের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। উদ্দেশ্য সমুদ্রের নীল জলে রাশিয়ার সরাসরি ব্যাকআপ নিশ্চিত করা। সৌদি আরবের সাথে সারপ্রাইজ মিটিং। সবচেয়ে বড় চমক ছিল সৌদি নেভি চিফ মোহাম্মদ বিন আব্দুর রহমান গ্রাব্বির সাথে বৈঠক। যে দুই দেশ চিরকাল শত্রু ছিল তারা এখন সমুদ্রের নিরাপত্তা নিয়ে কথা বলছে। মিয়ানমারের সাথে সমন্বয়। এমনকি মিয়ানমারের সাথেও সম্পর্ক ঝালিয়ে নিচ্ছে তেহরান। অর্থাৎ ট্রাম্প যখন ইরানকে একা করার চেষ্টা করছেন, ইরান তখন পাবলিক রিয়াকশন ব্যবহার করে বিশ্বকে দেখাচ্ছে যে তারা একা নয়। রাশিয়া ও চীনের ত্রয়ী শক্তি। সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন মিলে ওমান উপসাগরে ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট 2026 মহড়া শেষ করেছে। ক্রেমলিন বলছে এটি রুটিন কাজ, কিন্তু টাইমিং দেখুন। যখনই আমেরিকা হামলার হুমকি দিচ্ছে তখনই এই তিন দেশ একসাথে সমুদ্রে নামছে। এটি ওয়াশিংটনের জন্য একটি পরিষ্কার সিগন্যাল। ইরানে হাত দিলে রাশিয়া আর চীন চুপ করে বসে থাকবে না। কেন এই দাবার চাল? ইরানের কৌশল খুব পরিষ্কার। তারা জানে সরাসরি যুদ্ধে আমেরিকার সাথে জেতা কঠিন, তাই তারা ডিপ্লোম্যাটিক শিল্ড তৈরি করছে। তারা ভারতকে ব্যবহার করে বিশ্বের সামনে নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে। রাশিয়াকে পাশে রেখে আমেরিকাকে এটা বোঝাতে চাইছে যে এই যুদ্ধ শুরু হলে তা থার্ড ওয়ার্ল্ড ওয়ারে রূপ নিতে পারে। সৌদি আরবের সাথে বন্ধুত্ব করে তারা আমেরিকার আরব মিত্রদের নিউট্রাল বা নিরপেক্ষ রাখার চেষ্টা করছে। 2026 সালে দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দোরগোড়ায়। ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর ইরানের পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। পরিস্থিতি এতটাই চরমে যে কোনো সময় একটা ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। জর্ডানে যুদ্ধের মহড়া, ট্রাম্পের মাস্টার স্ট্রোক। সবচেয়ে বড় খবর আসছে জর্ডানের মুয়াক সালতি এয়ারবেস থেকে। 19 ফেব্রুয়ারির স্যাটেলাইট ইমেজ দেখে সামরিক বিশেষজ্ঞরা চমকে গেছেন। সেখানে অন্তত 18টি F-35 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। সাথে আছে 6টি EA-18G গ্রোলার, যা শত্রুর রাডার ব্যবস্থাকে নিমেষেই জ্যাম করে দিতে পারে। কেন এই তাড়াহুড়ো? কারণ ইরান সরাসরি হুমকি দিয়েছে যে আরবের কোনো ঘাঁটি ব্যবহার করে যদি তাদের উপর হামলা হয় তবে সেই ঘাঁটি তারা গুঁড়িয়ে দেবে। তাই আম্মান আর জর্ডানের ঘাঁটিগুলোতে এখন প্রায় 4000 মার্কিন সেনা এবং কয়েক ডজন অ্যাটাক ড্রোন 24 ঘন্টা অ্যালার্ট মোডে আছে। 2003 এর পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ। 2003 সালে ইরাক আক্রমণের পর আমেরিকা আর কখনো এত বড় শক্তি প্রদর্শন করেনি। গত 17 ফেব্রুয়ারি মাত্র 24 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে আরও 50টি ফাইটার জেট। আকাশে উঠছে F-22 র্যাপ্টর, F-16 এবং বিখ্যাত U-2 স্পাই প্লেন। সাগরের বুকে মোতায়েন আছে 2টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর 1 ডজন যুদ্ধজাহাজ। এক্সিওস রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী ট্রাম্প হয়তো ইরানের ওপর হামলার সবুজ সংকেত দিয়ে দেবেন। ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরাসরি সামরিক অ্যাকশন বা কাইনেটিক অ্যাকশন হওয়ার সম্ভাবনা এখন 90%। আমেরিকা এবার শুধু একটা ছোটখাটো হামলা করেই থামবে না। শোনা যাচ্ছে এটি হবে কয়েক সপ্তাহব্যাপী এক বিশাল অপারেশন, যার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া। ইরানের দেয়াল পদ্ধতি। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা জানে B-52 বোমারু বিমান বা টমাহক মিসাইল কি করতে পারে। তাই তারা তাদের পারমাণবিক টানেলগুলোর মুখ ব্যাকফিলিং বা মাটি ও কংক্রিট দিয়ে ভরাট করে দিচ্ছে। কেন? যাতে কোনো কমান্ডো রেড বা মিসাইল সরাসরি ভেতরে ঢুকতে না পারে। তারা পুরো দেশটাকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করার চেষ্টা করছে। থার্ড বনাম ইরানি ড্রোন। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট মিজিশন জর্ডানের ঘাঁটিতে আমেরিকার বিখ্যাত থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম শনাক্ত করেছে। এটি এমন এক সিস্টেম যা মাঝ আকাশেই ইরানের যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে। অর্থাৎ আমেরিকা শুধু মারার জন্য নয়, ইরানের পাল্টা আঘাত ঠেকানোর জন্য পুরো ঢাল তৈরি করে রেখেছে। ট্রাম্প প্রশাসন এখন আর আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করতে চাইছে না। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিও এক চুল ছাড় দিতে রাজি নন। ডোনাল্ড ট্রাম্পকে সত্যি হামলার বোতাম টিপে দেবেন?
মধ্যপ্রাচ্য ও ইউরোপের আকাশে এখন মনোযোগের এক বিরামহীন খেলা চলছে। বিমানের নাম, অবস্থান ও উদ্দেশ্য ঘিরে নানা জল্পনা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে সব দিক থেকে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে। বিবিসি ভেরিফাই এর ট্র্যাকিং তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিমান ইউরোপ থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে গতি নিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের RAF মিলটন হল বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 6টি KC-135 রিফুয়েলার বা জ্বালানি প্রদানকারী বিমান ছাড়তে দেখা গেছে, যা দক্ষিণ পশ্চিম দিকে ফ্রান্স ও ভূমধ্যসাগর হয়ে এগিয়ে যাচ্ছে, সম্ভবত সেখানে মোতায়েন হবার জন্য। এর পিছনে সাধারণ সামরিক মহড়া নয়, কন্টিনজেন্সি প্ল্যান বা যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কিছু রিপোর্টে দেখা গেছে ইউরোপের বিভিন্ন বিমান ঘাঁটিতে অন্যান্য জেট ও লজিস্টিক বিমানও নড়াচড়া করছে, যা ইরান নির্ভর পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। কেন এমন ঘটছে? সামরিক প্রস্তুতি কি শুধুই ডিটারেন্স? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থাপনাকে শুধু একদিনের ছোটখাটো ব্যস্ততা বলা যাবে না। এটা গভীর ও দীর্ঘমেয়াদে পরিকল্পিত উপস্থিতি। মার্কিন বাহিনী ইতোমধ্যে সামুদ্রিক রণতরী, বিমান ঘাঁটি ও ট্যাঙ্কার বিমানগুলোকে এমনভাবে সাজাচ্ছে যেন একটা স্থায়ী কার্যক্রম চালানোর সক্ষমতা রাখা যায়। এটা শুধু বল দেখানো নয়, এটা এমন অবস্থান তৈরি করা যাতে যে কোনো মুহূর্তে আক্রমণ করা ও প্রতিরোধ করার বিকল্প উভয়ই সম্ভব হয়। আরও বড় চিত্র, বিমানবাহী রণতরী থেকে থার্ড পর্যন্ত পূর্ব মধ্যপ্রাচ্যের লড়াকু ব্যবস্থার ভিত্তি এখন অনেকটাই বিভিন্ন ধাপে তৈরি। ওয়াশিংটন ইতোমধ্যেই অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ বিমানাধার, যুদ্ধ জাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে চলেছে। এমন প্রেক্ষাপটে KC-135 এর মতো রিফুয়েলার বিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যুদ্ধজেট ও গোল্ডলি বিমানগুলোকে বড় দূরত্বে পৌঁছতে সাহায্য করে এবং অপারেশন চালিয়ে যেতে সময় দীর্ঘ কভারেজ দেয়। এর মানে সামরিক প্রস্তুতি শুধু ছবির মতো নয়, এটি দীর্ঘ সময় ধরে চালাতে সক্ষম পরিকল্পনার অংশ। USS আব্রাহাম লিঙ্কন কোথায়? একা কেবল রিফুয়েলার বিমানই নয়, USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার রিয়ার উইং এর অবস্থান নিয়েও নজরদারি চলছে। সন্ধানকারীরা জানিয়েছে, এই বিমানবাহী রণতরী এখন ওমান উপসাগরে প্রায় 140 থেকে 240 কিলোমিটার দূরে অবস্থান করছিল, অর্থাৎ ইরানের উপকূলে সহজেই পৌঁছানোর অবস্থানে। রণতরীটির রিয়ার উইং ইরানের উপরে ফ্লাইট এরিয়া পরিচালনা, বোমা হামলা, গোয়েন্দা নজরদারি কিংবা প্রতিরোধ ক্ষমতা প্রয়োগে ব্যবহার করা যাবে। ইউরোপ থেকে সামরিক বিমানের সরাসরি গতি দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র কেবল নজরদারি বা প্রশিক্ষণ নয়, বরং মিডল ইস্ট এর দিকে সরাসরি প্রস্তুতি নিচ্ছে। রিফুয়েলার বিমানের উপস্থিতি মানে দীর্ঘ সময় যুদ্ধ জেট ও বোমারু জাহাজগুলোকে সক্রিয় রাখা সহজ হবে। ইরানের মতো দেশটিকে লক্ষ্য করে এই ধরনের ব্যবস্থা তৈরির লক্ষ্য দমন নয়, এক প্রকার স্ট্রাইক কন্টিনজেন্সি বা আক্রমণের পরিকল্পনার রেডি মুড হিসেবে দেখা হচ্ছে।